আগামীকাল ঘোষণা হতে যাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। এই বাজেটকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে নানা রকমের আশা আকাঙ্ক্ষা কাজ করছে, কারণ জুলাই বিপ্লবের মাধ্যমে এই অন্তর্বর্তী সরকার সেই সরকারই এই বাজেটটি দিতে যাচ্ছে। কারণ আজকে থেকে 10 মাস আগে যে সরকার ক্ষমতায় ছিল তাদের অর্থ খাতে যে লুটপাট দুর্নীতি সেটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভ থেকে আসলে 5ই আগস্ট এবং সেই 5ই আগস্ট পরবর্তী যে অন্তর্বর্তী সরকার, স্বাভাবিকভাবেই সেই সরকারের কাছে সাধারণ মানুষের আশা অনেক বেশি থাকে যে আসছে বাজেটে সাধারণ মানুষের জীবনযাপন কতটা সহজ হবে। আমরা আজকে সেটা নিয়ে আলাপ করব না, আমরা আলাপ করতে চাই বিগত সরকারের স্বৈরশাসক যে সরকারটি ছিল সেই সরকারের আমলে যে দুর্নীতি হয়েছে, শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে 28 লক্ষ কোটি টাকার একটি হিসেব সাধারণ মানুষের সামনে তুলে ধরেছে লুটপাটের, সেটি নিয়ে আমাদের সহকর্মী আরিফ কিছু কাজ করেছেন যে সেই টাকাটি আমাদের হাতে থাকলে ঠিক কি কি কাজ করা যেত, কোন কোন খাতে কাজ করা যেত, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আরিফ আছেন আমাদের সাথে। আরিফ, যে কথাগুলো বলছিলাম আমরা, বা গত 6 মাস ধরে আমরা যখন পোস্ট শুরু করি 6 মাস আগে, তখন শুরুতেই আপনি এই কাজটি করেছিলেন যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে টাকার অঙ্কটি আমাদের সামনে রাখলো 28 লক্ষ কোটি টাকা, সেটি নিয়ে আপনার একটা কাজ আছে যে বিভিন্ন খাতে এই টাকাগুলো যদি মানুষের হাতে পৌঁছানো যেত সেটা আমূল বদলে দিত আমাদের অর্থনীতির চেহারা। আমি যদি একটু দারিদ্র বিমোচন দিয়ে শুরু করি, যে দারিদ্র বিমোচনের ক্ষেত্রে আসলে এই টাকাটা কিভাবে কাজ করত? আসলে এই শ্বেতপত্র প্রণয়ন কমিটি যখন 28 লক্ষ কোটি টাকা নাম্বারটা আমাদেরকে দিল, তো প্রথমবারে বোঝা যায় না আসলে এই টাকাটা আসলে কত টাকা। 28 লক্ষ কোটি টাকা আসলে অনেক টাকা, মানে এত বেশি টাকা যে বাংলাদেশের মানে পুরো চেহারাই চিরদিনের জন্য বদলে যেতে পারে এই টাকাটায়। তো আমরা যদি একটা একটা করে খাত দেখি, যেটা আমরা ওই যেটা আপনি বলছিলেন 6 মাস আগে পোস্ট যখন আমরা শুরু করি, তখন আমরা প্রত্যেকটা খাত ওয়ারি দেখার চেষ্টা করতেছিলাম যে কিভাবে এই টাকাটা যদি ফেরত আসে, যদি সরকার আনতে পারে, তাহলে কিভাবে এই টাকা দিয়ে বাংলাদেশকে পরিবর্তন করা যেতে পারে, সেটা একটা প্ল্যান রোডম্যাপ হাজির করা যায় কিনা। তো সেইখানে আমরা যদি দারিদ্র বিমোচনের কথা দেখি, যে আমরা এই 28 লক্ষ কোটি টাকা যদি 50 বছর ধরে বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য একটা ফান্ড করা হইতো, তাহলে 56,000 কোটি টাকা করে 50 বছর দিতে পারতাম আমরা। কাকে দেওয়া যেত এটা? মানে এই অর্থ আমরা বিভিন্নভাবে বিভিন্ন কি বলবো এটাকে, যে দরিদ্র মানুষদেরকে সরাসরি থোক বরাদ্দ, অর্থমূল্যে ভর্তুকি, খাদ্যে ভর্তুকি, চিকিৎসায় ভর্তুকি, বিভিন্ন খাতে দিতে পারতাম, কিন্তু 50 বছর লাগাতার 56,000 কোটি টাকা করে দিতে পারতাম। বাংলাদেশে দারিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যা হচ্ছে 4,17,00,000। এটা অক্সফোর্ডের পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এর প্রতিবেদন থেকে দেখা যায় 4,17,00,000। তো আমরা যদি এই 28 লক্ষ কোটি টাকা সবচেয়ে দরিদ্র মানুষদের মধ্যে বন্টন করে দিতাম, তাহলে আমরা প্রত্যেক মানুষকে এককালীন 6,71,000 টাকা করে দিতে পারতাম প্রত্যেকটা মানুষকে। এই অর্থ দিয়ে যে কোনো ধরনের ব্যবসায় উদ্যোগ তৈরি করা থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা কিন্তু মানে দারিদ্রকে একরকম জাদুঘরে পাঠাতে পারতাম। আমি একটা সহজ অঙ্ক একটু বোঝার চেষ্টা করি, যে আমরা যারা মধ্যবিত্ত, আমরা তো একটা সবসময় নিজেদের সঞ্চয়টা থেকে কিভাবে আমাদের অবসর জীবনটাকে চলবো সেটা একটা হিসাব করা হয়। যে আমরা যদি ব্যাংকে 100 টাকা রাখি, তাহলে 12 টাকা করে বছরে পাবো, মাসে 1 টাকা করে পাবো। 1 লক্ষ টাকা যদি ব্যাংকে রাখি, 1,000 টাকা করে মাসে পাবো। এখন ধরুন সঞ্চয়পত্র যদি কিনেন, তাহলে আপনি 1 লাখ টাকা ব্যাংকে রাখলে 1,000 টাকা করে পাবেন। ধরুন আমরা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনে চিন্তা করলাম যে এই 28 লক্ষ কোটি টাকা আমরা কোনো একটা ডিপোজিট করে ফেললাম একটা সঞ্চয়পত্র কিনে। এবারে তাহলে যেই পরিমাণ টাকা প্রতি মাসে ইন্টারেস্ট হিসেবে আমরা পাইতাম, তাতে বাংলাদেশের প্রত্যেক মানুষকে প্রতিদিন 50 টাকা করে দেওয়া যেত। প্রত্যেক দিন আপনি প্রত্যেকটা মানুষকে দিতে পারতেন। আপনি যদি এই টাকাটা এই যেটা আমরা বলতেছিলাম যে সবচেয়ে দরিদ্র মানুষদেরকে দিয়ে দেন এই পদ্ধতিতে সঞ্চয়পত্রের মাধ্যমে, তাহলে প্রত্যেক দিন তাকে 200 টাকা করে আপনি দিতে পারতেন। অর্থাৎ তার খাদ্য সংকট সারা জীবনের জন্য দূর হয়ে যেত, এই টাকাটাও টাকার জায়গা থাকতো। মানে সেই জায়গা থেকে কি আপনি আসলে দারিদ্রকে জাদুঘরে পাঠানো যেত, এরকম একটি? হ্যাঁ, এরকম করে আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা যদি এককালীন হিসেবে থোকও দিতাম, তাহলে 6.5 লক্ষ করে সব মানুষকে দিতে পারতাম
দরিদ্র সীমার নিচে যারা আছে তাদের সবাইকে। আমরা যদি একটু দেখি যে আপনার একটা কার্ডে আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনি করেছেন যে মানুষকে খাবার খাওয়ানো যেত প্রতিবেলায় এই টাকাটি থেকে, সেই সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, আমরা যদি দেখি যে আমাদের এই যে 28 লক্ষ কোটি টাকা, এই টাকা দিয়ে যদি আমরা 50 টাকা কেজি দরে চাল কিনতাম তাহলে 560 কোটি টন চাল কিনা যেত, এবং এই পরিমাণ চাল দিয়ে বাংলাদেশের সব মানুষকে 18 বছর বসে খাওয়ানো যেত। আচ্ছা, সেক্ষেত্রে এটা তো গেল আমাদের দারিদ্র বিমোচন বা খাদ্যে ভর্তুকি দেওয়ার যে বিষয়টি। আমরা যদি একটু শিক্ষা খাতে আসি, আপনি বলছিলেন যে শিক্ষা খাত, আমরা দেখেছিলাম যে পতিত আওয়ামী লীগ সরকার সবসময় সব শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজ করার একটি চেষ্টা ছিল। সবগুলো স্কুল কলেজে আমরা দেখেছি তারা একটি করে ডিজিটাল রুম স্থাপন করেছে, তাদের ল্যাপটপ থাকতে হবে, কিন্তু সেটা নিয়ে যে ভয়াবহ দুর্নীতির খবর আমরা জানি। এই 28 লক্ষ কোটি টাকা যদি থাকতো, শিক্ষা খাতে কি ধরনের পরিবর্তন আসতো? প্রথমত আমরা সারা দেশে 1,40,000 আধুনিক স্কুল স্থাপন করতে পারতাম এই টাকা দিয়ে। সেই অঙ্কটা মানে আমরা যদি প্রত্যেকটা ইউনিয়নে 30টা করে বিশ্বমানের স্কুল তৈরি করি, জাতিসংঘ যে পরিমাণ অর্থে এক একটা স্কুল তৈরি করার কথা বলে, সমস্ত শিক্ষকদেরকে সর্বোচ্চ বেতন ভাতা সুবিধা দেওয়া সহ, সেভাবে যদি আমরা দিতে চাই তাহলে প্রত্যেক ইউনিয়নে 30টা করে স্কুল করতে পারবো আমরা সেই মানের। আমরা যদি প্রত্যেকটা শিক্ষার্থীকে, এই মুহূর্তে 3 কোটির উপরে শিক্ষার্থী কিন্তু আছে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় লেভেলে, প্রত্যেক শিক্ষার্থীকে আপনি আধুনিকতম ল্যাপটপ দিতে পারতেন। আপনি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি একটা করে ল্যাব স্থাপন করতে পারতেন আধুনিক কম্পিউটার দিয়ে। আমরা একটু আপনার আরেকটা ইতে দেখছি যে স্বাস্থ্য খাতে যে বিনিয়োগের কথা বলা হচ্ছে, যে স্বাস্থ্য খাতে যদি আসলে সেই টাকাটা আনা যেত, আপনার কার্ড যেমন আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য খাতে যদি এই টাকাটা আসে, সেক্ষেত্রে প্রায় প্রত্যেকটা গ্রামে এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে ধরেন বিশ্বমানের হাসপাতাল আর হাসপাতালের মধ্যে তো পার্থক্য আছে। আমরা দেখি ইউনিয়নগুলোতে 10 শয্যার হাসপাতাল হয়, 5 শয্যার হাসপাতাল হয়, সেটা এক জিনিস। আরেকটা হচ্ছে আমরা ইউনাইটেড হাসপাতালের মতো একটা হাসপাতাল, ল্যাবএইডের মতো একটা হাসপাতাল। তো জাতিসংঘের একটা হিসাব আছে যে একটা বিশ্বমানের হাসপাতাল স্থাপন করতে মোর অর লেস মোটামুটি 500 কোটি টাকার মতো একটা বাজেট লাগে। তো 500 কোটি টাকা করে যদি আমরা খরচ করতাম তাহলে এই পরিমাণ অর্থ দিয়ে, মানে 28 লক্ষ কোটি টাকা দিয়ে 56,000 হাসপাতাল স্থাপন করা যেত। অর্থাৎ মানে প্রত্যেকটা গ্রামে আমরা একটা বিশ্বমানের হাসপাতাল স্থাপন করতে পারতাম, যেটা মানে স্বাস্থ্য সংকটের যত ধরনের সমস্যা হইতে পারে সব সমস্যাকে কিন্তু আপনি একবারে, মানে সর্বোচ্চ মানের আইসিইউ ব্যবস্থা, ভেন্টিলেশন ব্যবস্থা, যা যা আপনি সেটা এখানে রাখতে পারতেন। এই টাকাটা কিভাবে, মানে এই অঙ্কটা আপনি আসলে কিভাবে করলেন যে এই এতগুলো হাসপাতাল, এই মানের হাসপাতাল? মানে আমরা প্রত্যেকটা হাসপাতাল স্থাপন করার জন্য জাতিসংঘ যেই ধরনের অর্থের কথা বলে, সেই অর্থ দিয়ে আমরা যখন এই টাকাটাকে ভাগ করি তাহলে এই নাম্বারটা বের হয়ে আসে। যেরকম আমরা স্কুলেরগুলোর ক্ষেত্রে করলাম যে সবচেয়ে ভালো মানের স্কুল, মানে আমরা যদি আমাদের এখন যেই ধরনের স্কুল চলে সেইটা হিসাবে করে তাহলে অনেক বেশি করা যাবে। আমরা বলছি যে কি না, আমরা সর্বোচ্চ স্ট্যান্ডার্ডের এক একটা স্কুল স্থাপন করবো, এক একটা হাসপাতাল স্থাপন করবো, এইভাবে যদি চিন্তা করি। তার মানে হচ্ছে আরিফ, এই টাকাটি দিয়ে আমাদের, আমরা যদি বলি একদম মৌলিক চাহিদা যেটা একটি দেশের নাগরিকের, সেই 5টি মৌলিক চাহিদার প্রায় সবগুলোতেই বাংলাদেশে একটা আমূল পরিবর্তন করা। আপনি একটু চিন্তা করেন না যে ধরেন বাংলাদেশে এখন 17 কোটি মানুষ আছে, আমরা 17 কোটি মানুষের মধ্যে এই টাকাটাকে ভাগ করে দিই যদি, তাহলে প্রত্যেক মানুষ 1,64,000 টাকা করে পাবে। আচ্ছা, প্রত্যেকে। এবারে আমরা যদি যেটা আমরা জাতিসংঘের দারিদ্র সীমার মধ্যে দেখলাম 4 কোটির উপরে মানুষ আছে, আমরা একটা 5 কোটি ধরি, 6 কোটি ধরি, একটু বাড়ায়া যদি চিন্তা করি তাহলে আমরা প্রত্যেক মানুষকে 6.5 লাখ টাকা করে দিতে পারতাম। এখন ধরেন মানুষ তো একা থাকে না, একটা পরিবারে থাকে, তাহলে 4 জনের একটা পরিবারে আপনি 25 লক্ষ টাকা থোক দিতেছেন তাকে। এবার এই টাকা যদি সে ব্যাংকে রেখে দেয় তাহলে 25,000 টাকা করে সে সারা জীবনের জন্য ইনকাম করতে পারে, যেটা একটা ওয়েল অফ মধ্যবিত্ত পরিবারে পরিণত হবে একটা সর্বনিম্ন দরিদ্রের মানুষটা। সে যদি একটা বিজনেস করে, মানে জাতিসংঘের হিসাবে দেখা যাচ্ছে যে একটা নতুন কর্মসংস্থান তৈরি করার জন্য 17 লক্ষ টাকা খরচ করতে হয় একজন শিল্পপতিকে। আপনি যদি উন্নত মানের কর্মসংস্থান তৈরি করেন সেটাও 20 থেকে 30 লাখ টাকার মধ্যে ভালো কর্মসংস্থান তৈরি করতে পারতেন। তাহলে একটা শিল্পায়িত করে ফেলতে পারতেন আপনি পুরা দেশটাকে, আপনি যদি এই পরিমাণ টাকা শিল্পে করতেন। মানে যেখানে এই টাকা, মানে এইটা একটা ইনসেইন অ্যামাউন্ট। 28 লক্ষ কোটি টাকা শুনতে মনে হয় যেন একটা 28 লক্ষ কোটি টাকা, কিন্তু আমরা যখন খাতভাবে আলাদা আলাদা কোটি টাকা মোটেও ছোট টাকা না আরিফ, 28 লক্ষ কোটি টাকা অনেক অনেক টাকা। তখন আমি যেটা আমার সবচেয়ে বেশি অবাক করে যে আমাদের এত ছোট একটা দেশে মানুষজন তো মানে অনেক পরিশ্রম করে এখানে এই টাকাটা তৈরি করে, মানে এটা তো কোনো না কোনো সাধারণ মানুষের টাকা।
এই যে একটা দল দীর্ঘ দিন ধরে এই লুট করে এই টাকাটাকে নিয়ে গেল, মানে অন্তত বেগম 10 পাড়া বছর বানালো, মানে যা না করলো সেই টাকাটা কিভাবে বদলে দিতে পারতো, অথচ তারা আমাদেরকে কত পরিবর্তনের কথা বলছে, কত বড় বড় স্বপ্ন দেখাইছে। হ্যাঁ, কিন্তু ঢাকা সিঙ্গাপুর হয়ে যেত। কিন্তু দুঃখজনক বিষয় তো হচ্ছে যে কি গত 10 মাসেও তো আমরা মনে হয় যে এই সরকারের পক্ষ থেকে সেই টাকার অঙ্কটা ছাড়া আর কোনো কিছু কি আমরা দেখতে পাইছি এখনো যেটা দেবপ্রিয় ভট্টাচার্য সিপিডির ফেলো বলছিলেন যে, এবং উনি তো শ্বেতপত্র প্রণয়ন কমিটির সাথে যুক্ত ছিলেন। যুক্ত ছিলেন, তিনি বলছেন যে এই সরকারের হাতে 9 মাস সময় ছিল, 9 মাসে আসলে এখনো পর্যন্ত তেমন পরিষ্কার কিছু পাওয়া যায়নি, দেখা যায়নি। উনি খুব মানে স্পেসিফিক বলেছেন যে সরকারের কোনো বাজেট নেই, কোনো অর্থ খাত নেই, কোনো পরিষ্কার রোডম্যাপ নেই, এবং তিনি বলেছেন যে নীতি কাঠামোটি কোথায় এই অর্থনীতির সেটারও পরিষ্কার কোনো ধারণা নেই। অর্থ প্রত্যাবাসন, যেই টাকাটা পাচার হয়ে গেল সেটা আদতেই কিভাবে আসবে, নানা আলাপ হয়েছে কিন্তু বিভিন্ন সময় অর্থ প্রত্যাবাসনে, কিন্তু পরিষ্কার কোনো আলাপ নেই যে কিভাবে আসবে, কোন প্রক্রিয়ায় আসবে। বিভিন্ন সময় আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলেছেন বা অর্থ উপদেষ্টা বলেছেন বিভিন্ন সময় যে টাকা পাচারের যেটা হয়ে গেছে সেটা ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে, কিন্তু কি প্রক্রিয়ায় আসবে, আদতেই আসবে কিনা সেটি কিন্তু গত 3-4 মাস ধরে কিন্তু এই আলাপ একদম নেই। ইভেন ধরেন যে বিনিয়োগ নিয়ে আমরা দেখলাম যে বেশ ছকমারিভাবে নানা আয়োজন, কিন্তু আদতেই বিনিয়োগ কতখানি আসলো, আমাদের রপ্তানির সুযোগ সুবিধা যখন এই মুহূর্তে আমরা দেখছি যে আমাদের রপ্তানি খাত নিয়ে নানা রকম জটিলতা চলছে, ঠিক তখন এটা নিয়ে কিন্তু খুব পরিষ্কার কোনো ধারণা কারো কাছে নেই। বিশেষ করে অর্থনীতির সাথে যারা জড়িত তারা খুব শক্তভাবেই কথা বলছেন। এবং আজকে বাজেট নিয়ে যখন আমি নানা পত্রপত্রিকা ঘাটছিলাম, আমি কিন্তু সবার কণ্ঠেই এক ধরনের হতাশা দেখলাম। আপনিও নিশ্চয়ই দেখেছেন। আমি একটু আপনার আগের আলাপটাই ফিরতে চাই, যে কারণ কর্মসংস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি এই সময়টিতে এসে অর্থ বিশেষজ্ঞ, বিশ্লেষক সবাই বলছেন যে বাংলাদেশে এই মুহূর্তে কর্মসংস্থান অত্যন্ত জরুরি একটি বিষয়। সেটা নিয়ে আসলে এই সরকার কি ভাবছে সেখানে পরে যাব, কিন্তু ওই টাকাটা হাতে থাকলে কর্মসংস্থানে কি কি পরিবর্তন আসতো? ওই আমরা যেভাবে বলতেছিলাম যে আমরা যদি এই টাকাটাকে হেভি শিল্পে ব্যয় করতাম, তাহলে আমরা 2 থেকে 3 কোটি মধ্যম মানের কর্ম তৈরি করতে পারতাম। মধ্যম মানের কর্ম মানে হচ্ছে ম্যানেজারিয়াল কর্ম, যেটাতে হচ্ছে কায়িক শ্রমের থেকে একটু ঊর্ধ্ব যে কর্ম। তো এবং এটা আমাদেরকে এই সব ইন্ডিকেশন, সব অর্থের যে হিসাবটা আমরা করতেছি জাতিসংঘের যে স্ট্যান্ডার্ড আছে যে এই পরিমাণ বিনিয়োগ হইলে এই পরিমাণ কর্মসংস্থান তৈরি হয়, তাহলে আমরা মানে যদি এই টাকাটা আমাদের এখানে থাকতো তাহলে আমরা অনায়াসে 2 থেকে 3 কোটি চাকরি তৈরি করতে পারতাম। অনেক ধন্যবাদ আরিফ। নিশ্চয়ই আমরা এখান থেকে উঠে যে সেই বিষয় নিয়ে আরেকটু কাজ করতে পারবো, যেহেতু কাল বাজেট, সেই বাজেটে আসলে কি কি আসছে, কতটুকু আসলে পরিবর্তন হবে সাধারণ মানুষের ভাগ্য, সেটা তাদের উপরেই ছেড়ে দিলাম। অনেক ধন্যবাদ।